প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। আচ্ছা, যাই হোক, আজ আমি প্রথমে ক্লাস শুরু করার আগে প্রিন্সিপাল স্যারের একটা কথা মনে পড়ে গেল, তো কথাটা শেয়ার করতে যাচ্ছি। তিনি একবার বলেছিলেন যে তার কাছে ভাষণ দিতে খুবই ভালো লাগে। তো যত বেশি মানুষ হয় তার ভাষণ তত বেশি ভালো হয়। তো আমি আজ যে লাইভ ক্লাসটা নিচ্ছি, এখানে কোনো স্টুডেন্ট নাই। তো আমার কাছে ঠিক সেটাই মনে হচ্ছে, যদি স্টুডেন্ট আজকে অনেক বেশি হতো তাহলে আমার লাইফটা হয়তো আরো অনেক বেশি ভালো হতো। তো এই মুহূর্তে প্রথম যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে, আমার এই রুমে যে ফ্যানটা চলছে, ফ্যানের সামান্য শব্দ করছে। যদি শব্দটা কারো ডিস্টার্ব মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারবা, আমি ফ্যানটা বন্ধ করে দিব। আচ্ছা, যাই হোক, এবার শুরু করি আমি আমাদের আজকের আলোচনা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত স্বাধীনতা আইন 1947 এর পটভূমি। তো ভারত স্বাধীনতা আইন 1947, এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার আমাদের ভারতকে স্বাধীনতা প্রদান করে এবং এই আইনের মাধ্যমে দুইটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। একটি হচ্ছে ভারত এবং আরেকটি হচ্ছে পাকিস্তান। তো প্রশ্ন হচ্ছে, ব্রিটিশরা যেখানে 190 বছর পর্যন্ত শাসন করে, সেখানে কি এমন সমস্যা হয়েছিল যে তাদেরকে বাংলাদেশ ছেড়ে বা এই যে ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হয়েছিল, বা কেন তারা আমাদেরকে স্বাধীনতা আসলে দিয়ে গেলেন? এটা কি আসলে উপহার হিসেবে দিয়ে গেলেন, নাকি ওরা বাধ্য ছিল যে আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য? সেজন্যই আমাদের জানতে হবে এই ভারত স্বাধীনতা আইন, এটার পটভূমি। তো এর পটভূমি হিসাবে সাধারণত তিনটা বিষয় আসে। সে তিনটা বিষয়ের একটি হচ্ছে ক্রিপস মিশন, দুই নাম্বার হচ্ছে মন্ট্রি মিশন এবং তিন নাম্বার হচ্ছে 3রা জুন পরিকল্পনা। আমি আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে ভারত স্বাধীনতা আইন 1947 এর পটভূমিতে সাধারণত যে তিনটি বিষয় কাজ করে, সে তিনটি বিষয়ের প্রথমটি হচ্ছে ক্রিপস মিশন, দ্বিতীয়টি হচ্ছে মন্ট্রি মিশন এবং তৃতীয়টি হচ্ছে 3রা জুন পরিকল্পনা। তো প্রথমে আমরা আলোচনা করব ক্রিপস মিশন নিয়ে। ক্রিপস মিশনটা হচ্ছে স্যার স্টেফোর্ড ক্রিপস নামক একজন ক্যাবিনেট মেম্বার, অর্থাৎ ব্রিটিশদের একটা সরকার আছে, ব্রিটিশদের একটা পার্লামেন্ট আছে, সে পার্লামেন্টে আইনসভার সদস্য আছে এবং সেখানে মন্ত্রী আছে। তো ব্রিটিশ যে মন্ত্রীগুলো তাদেরকে বলা হয় ক্যাবিনেট মেম্বার, তাদেরকে মিনিস্টার বলা হয় না, তাদেরকে বলা হয় ক্যাবিনেট মেম্বার। তো এই ক্যাবিনেট মেম্বারদের মধ্যে একজন সদস্য ছিলেন যার নাম ছিল স্যার স্টেফোর্ড ক্রিপস। আমি নামটা লিখছি। আচ্ছা, লেখাটা বোঝা যাচ্ছে না, একটু পরে বোঝা যাবে। তারপর আমি মুখে বলি, একটু কন্টিনিউ করি। সেটা হচ্ছে স্যার স্টেফোর্ড ক্রিপস, তিনি হচ্ছেন একজন ক্যাবিনেট সদস্য। তো তাকে ভারতবর্ষে প্রেরণ করা হয় যে ভারতবর্ষের মানুষের মধ্যে যে অসন্তোষ, সে অসন্তোষ কিভাবে দূর করা যায় এবং কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। তো স্যার স্টেফোর্ড ক্রিপস তিনি ভারতবর্ষে এসেছিলেন 1942 সালে। তিনি এসেছিলেন 1942 সালে। তো এসে তিনি ভারতবর্ষের মানুষের সাথে আলাপ আলোচনা শুরু করেন। তো তার আলাপ আলোচনা শুরু করার ক্ষেত্রে যে প্রেক্ষাপটটা এখানে কাজ করেছিল সেটা হচ্ছে 1939 সালে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমি একটু আগেই বলেছিলাম যে ভারতকে যে ব্রিটিশরা স্বাধীনতা দেয়, কেন দেয়? এমনিতেই কি স্বাধীনতা দিয়ে দেয়, নাকি তারা বাধ্য হয়েছিল?
তো তারা অনেকটা বাধ্য হয়েছিল ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য। কি কারণ? তার এক নম্বর কারণ ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটি শুরু হয় 1939 সালে। 1939 সালে 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন এখানে দুইটা পক্ষ ছিল। একটি ছিল অক্ষ শক্তি এবং অপরটি ছিল মিত্র শক্তি। অক্ষ শক্তি কারা? অক্ষ শক্তি হচ্ছে যারা যুদ্ধ তৈরি করে, যাদের কারণে যুদ্ধ হয়, তারাই হচ্ছে অক্ষ শক্তি। আর মিত্র শক্তি কারা? মিত্র শক্তি হচ্ছে যারা এই যুদ্ধটাকে বন্ধ করতে চায়, তারাই হচ্ছে মিত্র শক্তি। তো অক্ষ শক্তিতে কারা ছিল, কারা যুদ্ধটা আসলে বাদিয়েছিল? অক্ষ শক্তিতে ছিল তোমার জার্মানি, তারপর হচ্ছে ইতালি, এরপর হচ্ছে জাপান। কারা ছিল অক্ষ শক্তিতে যারা যুদ্ধটা আসলে বাদিয়েছিল? তাদের মধ্যে ছিল 1 জার্মানি, 2 ইতালি এবং 3 জাপান। আর মিত্র শক্তিতে যারা ছিল তারা হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, চীন, আমেরিকা। এরা ছিল মিত্র শক্তিতে। তো আমি কি বোঝাতে পারছি? আসলে বিষয়টা হচ্ছে 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, বিশ্বযুদ্ধ মানে হচ্ছে পুরো পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্র নিজেরা নিজেরা যুদ্ধ শুরু করে দেওয়া, এবং এরকম একটা প্রেক্ষাপটে অবশ্যই একটা সমস্যা তৈরি হয় পুরো বিশ্বতে, যেহেতু যুদ্ধের একটা অবস্থা, এই কারণে এটাকে বলা হয় বিশ্বযুদ্ধ। তো এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সালে, আমরা সেটা নিয়ে আলোচনা করব না। 1939 সালে যখন এই দুইটা শক্তির মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন তার মধ্যে অক্ষ শক্তির একটা ছিল জাপান। এই জাপান যে কাজটা করে, সে প্রথমে আমেরিকাকে আক্রমণ করে, আক্রমণ করার পরে সে দখল করে মায়ানমার, বর্তমান মায়ানমার, এটা সে দখল করে। এখন মায়ানমারের পাশেই যেটা আছে সেটা হচ্ছে এই বাংলা তথা ভারতবর্ষ। আবার একটু রিপিট করি, জাপান প্রথম আক্রমণ করে আমেরিকাকে, অর্থাৎ আমেরিকার একটা ঘাঁটি ছিল, নৌঘাঁটি, যার নাম ছিল পার্ল হারবার। সেটাকে আক্রমণ করার পরেই যুক্ত হয়ে যায় তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এবং এরপর তারা ধীরে ধীরে এগোতে থাকে, এবং এগোতে এগোতে তারা মায়ানমারকে দখল করে থাকে। মায়ানমারের পাশে কিন্তু বাংলাদেশ এবং বাংলা এবং ভারতবর্ষ। এই কারণে ব্রিটিশরা তখন একটু শঙ্কিত হয়ে যায় যে কখন না আবার এই ভারতবর্ষ জাপানরা দখল করে ফেলে। তো এই কারণে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস তিনি ভারতবর্ষে আসেন এবং এসে ভারতবর্ষের জনগণের কাছে সহযোগিতা চান, যে তোমরা যদি আমাদেরকে সহযোগিতা করো, এই যুদ্ধে যদি তোমরা আমাদের সাথে সম্মিলিতভাবে এই জাপানদের সাথে যদি যুদ্ধ করো, তাহলে আমরা যদি যুদ্ধে জয়লাভ করি, জয়লাভ করলে ভারতবর্ষকে আমরা স্বাধীনতা দিব। এই প্রেক্ষাপটে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস 1942 সালে ভারতবর্ষে আসেন ভারতবর্ষের মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য। তবে তার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষের মানুষ যদি ব্রিটিশদেরকে যদি সহযোগিতা করে, তাহলে সেই ক্ষেত্রে তারা ভারতবর্ষকে স্বাধীনতা দেবে। তো এই প্রেক্ষিতে ক্রিপস মিশনে কতগুলো পরিকল্পনা ছিল, এই পরিকল্পনাগুলো আমি এখন একটু এখানে লিখব। ক্রিপস মিশন 1942 সালে তিনি আসেন এবং কয়েকটা পরিকল্পনা ছিল। পরিকল্পনাগুলো হচ্ছে: 1, হচ্ছে ভারতকে ডোমিনিয়ন মর্যাদা দেওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন
আমার এই ভিডিওটা পরে দেখবে বা যখনই দেখবে তখন অবশ্যই খাতা কলম নিয়ে এই পয়েন্টগুলো লেখার চেষ্টা করবে। তবে আমি এখানে সবকিছুই বুঝিয়ে দিব। যদি কেউ কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো। কমেন্ট করলে আমি এটা দেখতে পারবো এবং আমি বোঝাতে পারবো। তো প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে সে এসে বলে যে সে ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। প্রথম প্রশ্ন হবে তোমাদের, সেটা হচ্ছে ডোমিনিয়ন কাকে বলে। তো এই ক্ষেত্রে সংক্ষিপ্তভাবে বোঝাই, সেটা হচ্ছে তোমরা জানো কানাডা এবং অস্ট্রেলিয়া এই দুইটা রাষ্ট্র, এদের প্রধানমন্ত্রী আছে কিন্তু কোনো রাষ্ট্রপতি নাই। কানাডার প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি নাই, এবং অস্ট্রেলিয়াতেও প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি নাই। কারণ তারা তাদের রাষ্ট্রপতি বা রাজা হিসেবে মান্য করে ব্রিটেনের যে রাজা অথবা রানী থাকেন তাকেই। তো এই কারণেই তারা হচ্ছে ডোমিনিয়ন। তো ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে, কথাটার অর্থ হচ্ছে এটা যে ভারত স্বাধীনতা লাভ করবে, তবে ভারত তাদের রাজা বা রানী হিসাবে বা রাষ্ট্রপতি হিসাবে ব্রিটেনের রাজা বা রানীকে মানবে। যদি এটা মানে তারা ভারত স্বাধীনভাবে কাজ করবে, ভারতের প্রধানমন্ত্রী থাকবে, অন্যান্য মন্ত্রী থাকবে, তারা সবাই নিজেরা রাষ্ট্র স্বাধীনভাবে পরিচালনা করবে। শুধুমাত্র রাজা থাকবেন ব্রিটেনের রাজা বা রানী। তো প্রথম পয়েন্টটাই ছিল এটা টেস্ট মিশনে, সেটা হচ্ছে ভারতকে তারা স্বাধীনতা দিবে এবং ভারতকে তারা তৈরি করবে, ডোমিনিয়নের মর্যাদা দিবে। তো এবার আসি দ্বিতীয় পয়েন্টে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে ভারতে তখন অনেকগুলো প্রদেশ ছিল। তোমরা হয়তো বা জানো ভারতে ওই মুহূর্তে 1942 সালে ভারতের মোট প্রদেশের সংখ্যা ছিল 11। এবং তোমরা এটাও জানো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একটি কেন্দ্রীয় সরকার থাকে এবং সেখানে অনেকগুলো প্রদেশ থাকে। তো ওই মুহূর্তে ভারতবর্ষে মোট 11টা প্রদেশ ছিল এবং 11টা প্রদেশ নিয়ে একটা যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার সেখানে ছিল। তো এখন 2 নম্বর পয়েন্টে বলা হয় যে একটি সংবিধান তৈরি করা। সংবিধান তৈরি করা। সংবিধান কারা তৈরি করবে? এই যে 11টি প্রদেশ, এই 11টা প্রদেশের যে আইনসভার সদস্যরা আছেন সেই আইনসভার সদস্যরা তারা নির্বাচিত করবে একটি কেন্দ্রীয় সরকার। 11টা প্রদেশের আইনসভারা নির্বাচন করবে একটি কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকারই তৈরি করবে সংবিধান। 3 নম্বর পয়েন্ট ছিল সংবিধান রচনা হওয়ার পরে প্রদেশগুলো স্বাধীন হতে পারবে। 3 নম্বর পয়েন্ট ছিল যে প্রদেশগুলো তারা স্বাধীন হয়ে যেতে পারবে। এরপরে আসো 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যতদিন সংবিধান রচনা করা হবে না ততদিন পর্যন্ত ভারতের সেনাবাহিনীর উপর ব্রিটিশদের কর্তৃত্ব থাকবে। আচ্ছা যাক, আমার লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, তবে আমার লেখাগুলো এরকমই হবে। আমি বারবার রিপিট করছি এই কারণে যাতে লেখা বোঝা না গেলেও যাতে তোমরা লিখে নিতে পারো। আমি আবার এই বিষয়গুলোকে আরেকবার আলোচনা করি। সেটা হচ্ছে ক্রিপ্স মিশন। এটা হয় 1942 সালে। স্যার স্টেফোর্ড ক্রিপ্স, তোমরা বইতে পাবে তার নাম। তিনি ভারতবর্ষে এসেছিলেন ভারতবর্ষের জনগণের সাথে আলোচনা করার জন্য, এবং ভারতবর্ষের জনগণ যদি ব্রিটিশদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সহযোগিতা করে তাহলে ব্রিটিশরা ভারতকে স্বাধীনতা দিবে। এবং কিভাবে স্বাধীনতা দিবে সেটা হচ্ছে ভারতকে প্রথমত ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে, অর্থাৎ ভারত একটি স্বাধীন রাষ্ট্র হবে, তবে রাজা বা রানী হিসেবে ব্রিটিশ রাজা বা রানীকে মেনে চলতে হবে। 2 নম্বর হচ্ছে ভারতে যে 11টা প্রদেশ আছে সেই 11টা প্রদেশ মিলে একটি কেন্দ্রীয় সরকার তৈরি করবে, সেই কেন্দ্রীয় সরকার একটি সংবিধান তৈরি করবে। তারপরে 3 নম্বর হচ্ছে সংবিধান তৈরি হওয়ার পরে এই যে 11টা প্রদেশ তারা যদি ইচ্ছে করে তাহলে তারা স্বাধীন হয়ে যেতে পারবে। এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভারতের সেনাবাহিনীর উপর ব্রিটিশদের কর্তৃত্ব থাকবে। অর্থাৎ যেহেতু সংবিধান রচিত হচ্ছে না, যতদিন সংবিধান রচিত হবে না ততদিন পর্যন্ত ভারতের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনী ব্রিটিশদের কথা মতো পরিচালিত হবে, অর্থাৎ তাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবশ্যই ব্যবহার করা হবে। এরপরে আরেকটা পয়েন্ট ছিল, সেই পয়েন্টটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে ভারতের জাতীয় সম্পদ।
জাতীয় সম্পদ ব্যবহার করা। আমি আবার বলি, সেটা হচ্ছে ভারতের জাতীয় সম্পদ ব্যবহার করা। অর্থাৎ যেহেতু সংবিধান তৈরি হতে অনেকদিন সময় লাগবে, সংবিধান তৈরি হওয়ার না পর্যন্ত যেহেতু ভারতের সেনাবাহিনীর উপর ব্রিটিশদের একটা কর্তৃত্ব থাকবে এবং ভারতের যে জাতীয় সম্পদ আছে, যে সম্পত্তি আছে, সেই সম্পদগুলো ওই মুহূর্তে ব্যবহার করবে ব্রিটিশরা। এই 5টা প্রস্তাব ছিল এই ক্রিপস মিশনে। তোমরা এই পয়েন্টগুলো লিখে রাখতে পারো। সেটা হচ্ছে ক্রিপস মিশন কি, বা ক্রিপস মিশনের প্রস্তাবগুলো কি ছিল, অথবা প্রশ্ন আসতে পারে ক্রিপস মিশনের যে কোনো 2টি প্রস্তাব উল্লেখ করো, বা ক্রিপস মিশন সম্পর্কে তুমি কি জানো লেখো। তো সেই ক্ষেত্রে এই পয়েন্টগুলো তোমার মনে রাখতে হবে। আমি আবার রিপিট করি, এগুলো যদিও দেখা যাচ্ছে তারপর রিপিট করি। একটা হচ্ছে ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দিতে হবে। 2 নম্বর, সংবিধান তৈরি করতে হবে এবং সংবিধান তৈরি করবে ভারতের একটি কেন্দ্রীয় সরকার। সেই কেন্দ্রীয় সরকারটা গঠিত হবে 11টা প্রদেশের সদস্যদের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে প্রদেশগুলো স্বাধীন হতে পারবে সংবিধান রচিত হয়ে যাওয়ার পরে। এরপরে 4 নম্বর হচ্ছে যতদিন পর্যন্ত সংবিধান রচিত হবে না ততদিন ভারতের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীর উপর ব্রিটিশদের কর্তৃত্ব থাকবে। এবং 5, ভারতের যে জাতীয় সম্পদ আছে সেই জাতীয় সম্পদের উপরও ব্রিটিশদের কর্তৃত্ব থাকবে এবং ভারতের জাতীয় সম্পদের ব্যবহার করবে ব্রিটিশ সরকার। এই 5টাই হচ্ছে ক্রিপস মিশন। সে 1942 সালে আসে ভারতকে স্বাধীনতা দেওয়ার কথার জন্য। কিন্তু এখানে যদিও খুব সংক্ষিপ্তভাবে লুকায়িত ছিল যে ভারতের জনগণ যুদ্ধে যদি ব্রিটিশদের সহযোগিতা করে তাহলে সেই ক্ষেত্রে এই একটা লোক দেখিয়ে তারা এই ভারতবর্ষের মানুষকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছিল। তো এই ঘটনা কিন্তু আসলে এটাই ইতিহাসে প্রথম না, আরো ঘটনা আছে। যেমন 1733 সালের দিকে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটাকে বলা হয় আপিয়াম যুদ্ধ। একটু বলি, আপিয়াম যুদ্ধ এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরও আমি একটু আলোচনা করছি আর কি, আসলে যত বেশি জানা যায় ততই ভালো। আপিয়াম যুদ্ধ হচ্ছে আপিম হচ্ছে একটা নেশা জাতীয় দ্রব্য। তো এই আপিমটা উৎপাদন করত ব্রিটিশরা এবং ভারতবর্ষের মানুষদেরকে দিয়ে আপিমটা তৈরি করত এবং কিছু কিছু জায়গা থেকে তারা আপিমগুলো কিনে আনতো, কিনে তারা এই আপিমটা বিক্রি করতো চীনের কাছে। তোমরা জানো যে চীনের মানুষ হচ্ছে অনেক বেশি, তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চীনটা হচ্ছে একটা খুব ভালো একটা বাজার। তো ব্রিটিশরা প্রথম এই কাজটা শুরু করে, তারা আপিম কিনে এনে চীনাদের কাছে বিক্রি করা শুরু করলো। এখন চীনের যে রাজা ছিল তখন, সে বুঝতে পারলো যে ব্রিটিশরা আসলে ধীরে ধীরে তাদের জাতিকে ধ্বংস করে দিচ্ছে। এই ধ্বংস করে দেওয়ার জন্য ব্রিটিশরাই দায়ী। তো এই কারণে তিনি ঘোষণা দেন যে এখন থেকে ব্রিটিশদের যে আপিম ব্যবসা এটা চীনে নিষিদ্ধ করা হলো। তো এরকম একটা প্রেক্ষাপটে যখন বুঝতে পারে ব্রিটিশরা যে তাদের বার্ষিক অনেকগুলো টাকা লোকসান হবে, তো সেই ক্ষেত্রে তারা ব্রিটিশদের সাথে, মানে ব্রিটিশরা কি যখন বুঝে যে তাদের লোকসান হবে, তারা চীনের সাথে একটা যুদ্ধ করার জন্য যুদ্ধের অবস্থা তৈরি হয়। এখন চীনের সাথে যে ব্রিটিশরা যুদ্ধ করবে তাহলে অবশ্যই ব্রিটিশদের অনেকগুলো সৈন্য লাগবে। তো সৈন্যগুলো তারা কোথা থেকে পাবে? তো তখন তারা প্রথম এই ভারতবর্ষের যে মানুষ ছিল এই মানুষগুলো থেকে তারা প্রথম সৈন্যগুলোকে সরবরাহ করে। এবং দেখো, যুদ্ধ যখন হবে, যদি তুমি দেখো যে ভারতবর্ষেরও অনেকগুলো সোলজার থাকবে এবং অনেকগুলো ব্রিটিশ সোলজার থাকবে, তাহলে বলো যখন যুদ্ধ সামনাসামনি হবে তখন সামনের সারিতে কারা থাকবে? যদি আমরা নর্মাল সেন্সে চিন্তা করি তাহলে আসবে যে সামনের সারিতে থাকবে ভারতীয়রা। তো ব্রিটিশরা ভারতীয়দেরকে যুদ্ধে ব্যবহার করার যে কৌশল, এটা অনেক আগেও তারা করেছিল এবং তাদের লক্ষ্যই ছিল একটা, ছিল হচ্ছে যুদ্ধে জয়লাভ করা। ভারতীয়রা এখানে মারা যাচ্ছে কি তারা বেঁচে থাকছে, এরা কিন্তু এইসব বিষয়গুলো তাদের মধ্যে খুব একটা বেশি ছিল না। তো যাই হোক, এই আপিয়াম যুদ্ধের যে প্রেক্ষাপট, ভারতীয়দেরকে ব্যবহার করা যুদ্ধে, ঠিক তেমনি ক্রিপস মিশনেরও একটা পরিকল্পনা ছিল যে ভারতীয় মানুষগুলোকে যুদ্ধে ব্যবহার করে। তো যাই হোক, এখন আমরা আসবো যে ক্রিপস মিশন 1942 সালে ভারতকে তো স্বাধীনতা দেওয়ার কথা বলেছিল। তো বলার পরও এই মিশনটা কি সফল হয়েছিল নাকি ব্যর্থ হয়েছিল?
উত্তর হচ্ছে এই মিশনটা ব্যর্থ হয়েছিল। এবং ভারতের ওই মুহূর্তে দুইটা রাজনৈতিক দল ছিল, একটি ছিল তোমার মুসলিম লীগ এবং আরেকটা ছিল কংগ্রেস। তো মুসলিম লীগ এবং কংগ্রেস তারা দুইজনেই এই ক্রিপস মিশনকে গ্রহণ করেনি। তারা দুজনেই এটাকে গ্রহণ না করার কারণে এই মিশনটা ব্যর্থ হয়। এখন পরীক্ষা আসবে যে ক্রিপস মিশন কেন ব্যর্থ হয়েছিল, ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার কারণ কি। তো ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে, এক নাম্বার, মহাত্মা গান্ধী তোমরা জানো যে খুব ভালো একজন রাজনীতিবিদ ছিলেন, ভারতের কংগ্রেসের সভাপতি ছিলেন এবং তার ছিল তোমার একটি দূরদৃষ্টি, তার সবকিছুই ছিল খুব চমৎকার। তো ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার প্রথম কারণ হচ্ছে এই মহাত্মা গান্ধী এই ক্রিপস মিশনকে গ্রহণ করেননি। তার কারণ হচ্ছে এক, যে অখণ্ড ভারতের কথা ছিল না। আমি আবার বলি, প্রথম যে কারণে কংগ্রেস এই ক্রিপস মিশনকে প্রত্যাখ্যান করে তার কারণ হচ্ছে এই ক্রিপস মিশনে অখণ্ড ভারতের কথা ছিল না। যেহেতু বলা হয় যে সংবিধান রচিত হওয়ার পরে ভারতের প্রদেশগুলো ইচ্ছা করলে স্বাধীন হয়ে যেতে পারবে, তাহলে তো আর একটা অখণ্ড ভারত থাকলো না। তো যেহেতু একটা অখণ্ড ভারত থাকলো না, এই কারণে মহাত্মা গান্ধী এবং কংগ্রেসের যে নেতৃবৃন্দ, সে নেতৃবৃন্দ এই ক্রিপস মিশনকে প্রত্যাখ্যান করে। তারপর হচ্ছে 2 নম্বর পয়েন্ট ছিল যে স্বাধীন পাকিস্তানের কথা ছিল না। তোমরা জানো মুসলিম লীগ 1940 সালে লাহোর প্রস্তাব করে। লাহোর প্রস্তাবের মাধ্যমে তারা দাবি করে ব্রিটিশদের কাছে যাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীন পাকিস্তান নামক একটি রাষ্ট্র করা হয়। এখন ক্রিপস মিশন যে ভারত ডোমিনিয়ন প্রতিষ্ঠার কথা বলে, সেই ক্ষেত্রে স্বাধীন পাকিস্তানের কথা ছিল না। এবং সেখানে যদিও ছিল যে প্রদেশগুলো স্বাধীন হতে পারবে, কিন্তু মুসলিম লীগে একটা শঙ্কায় ছিল যে যদি একটা স্বাধীন ডোমিনিয়ন প্রতিষ্ঠা হয়ে যায়, পরবর্তীতে কি আসলে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব? যদি সম্ভব না হয়, এই একটি শঙ্কা থেকে মুসলিম লীগ দেখলো যে স্বাধীন পাকিস্তানের কথা নাই, এই কারণে মুসলিম লীগ ক্রিপস মিশনকে প্রত্যাখ্যান করে। তাহলে প্রথম কারণটা ছিল কংগ্রেস অখণ্ড ভারতের কথা না থাকায় ক্রিপস মিশনকে প্রত্যাখ্যান করে, এবং দ্বিতীয়টা ছিল মুসলিম লীগ। তারা প্রত্যাখ্যান করে কেন? তারা দেখে যে এই ক্রিপস মিশন পরিকল্পনায় স্বাধীন পাকিস্তানের কথা নেই। তো এই দুইটা কারণে ক্রিপস মিশন 1942 সালে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস তিনি আসেন ভারতবর্ষে মানুষের সাথে কথা বলার জন্য, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলার জন্য, যে ভারত যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদেরকে সহযোগিতা করলে ভারতকে তারা স্বাধীনতা দিবে। কিন্তু ভারতকে কি উপায়ে স্বাধীনতা দিবে, যে প্রস্তাবগুলো ছিল সেই প্রস্তাবগুলো কংগ্রেসের কাছেও গ্রহণযোগ্য ছিল না এবং মুসলিম লীগের কাছেও গ্রহণযোগ্য ছিল না, যার কারণে ক্রিপস মিশন এটি ব্যর্থ হয়। এটি হচ্ছে প্রথম পটভূমি, ক্রিপস মিশন দিয়ে তারা স্বাধীনতার পথে প্রথম পদক্ষেপ গ্রহণ করে। ধন্যবাদ। আমার এতটুকু আলোচনা যদি তোমরা বুঝতে পারো, তাহলে এরপর আমরা সামনের দিকে আগাতে পারি। আমি প্রথমে আলোচনা করেছিলাম যে ভারত স্বাধীনতা আইনের পটভূমিতে আমরা 3টি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ক্রিপস মিশন, একটি হচ্ছে ক্যাবিনেট মিশন, এবং আরেকটি হচ্ছে 3রা জুন পরিকল্পনা। তো এখন আমরা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা। ভারত স্বাধীনতা 1947 এর পটভূমি ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা। তো ক্যাবিনেট মিশন এটা হয় 1946 সালে। প্রথমে আমরা বলেছিলাম ক্রিপস মিশন, যেটা হয় 1942 সালে। এরপর হচ্ছে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন, এটা হচ্ছে 1946 সালে। 1946 সালে ইতিমধ্যেই শেষ হয়ে যায়
আহ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। তো শেষ হওয়ার পরে পুরো ব্রিটেনটা ছিল যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, এবং ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ, এবং প্রচুর সৈন্য মারা যাওয়ায় ব্রিটিশদের যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনী অনেকটা কমে আসে। এখন ব্রিটেনকে পুনর্গঠনের জন্য বিভিন্ন জায়গায় যে ঔপনিবেশিক রাষ্ট্রগুলো ছিল সেই রাষ্ট্রগুলো থেকে ব্রিটিশ যে কর্মকর্তা কর্মচারী তাদেরকে নিজ দেশে নিয়ে আসা তাদের জন্য ছিল খুবই বেশি প্রয়োজন। তো এই ক্ষেত্রে তারা চিন্তা করলো যে আমাদের দ্বারা আর উপনিবেশ পরিচালনা করা সম্ভব নয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানুষের চিন্তা ভাবনায় একটা পরিবর্তন আসে যে অন্য একটা দেশ আর একটা দেশকে শোষণ করবে, এটা এখন আর আধুনিক যুগে এটা আর কাম্য নয়। তো এই কারণে 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা করা হয় যে এখন ব্রিটিশরা সম্পূর্ণ একমত হয় যে আমরা আর ভারতকে শাসন করব না, আমরা এখন ভারতকে শাসন না করেই আমরা ভারতকে স্বাধীনতা দিয়ে দিই। তো ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য যে পরিকল্পনা দরকার, কিছু প্রস্তাব দরকার। স্বাধীনতা কিভাবে দিব? স্বাধীনতা তো আজকে বললাম, ডিক্লেয়ার দিলাম, যাও স্বাধীন, এভাবে তো হচ্ছে না। তো স্বাধীনতা দেওয়ার জন্য কয়েকগুলো আসলে ধারা দরকার, কতগুলো আলাপ আলোচনা দরকার। সে আলাপ আলোচনা করার জন্য ক্যাবিনেট মিশন প্রেরণ করা হয়। ক্যাবিনেটের বাংলা অর্থ হচ্ছে মন্ত্রী। আমি একটু আগেই বলেছিলাম ব্রিটিশরা তাদের মন্ত্রীদেরকে ক্যাবিনেট মেম্বার বলে। তো যাই হোক, এই ক্যাবিনেট মেম্বার বা মন্ত্রী মিশন পরিকল্পনা 1946 সালে হয়। এখানে ছিলেন 3 জন সদস্য। একজন হচ্ছে ক্রিপস, যিনি 1942 সালে এসেছিলেন। 2 হচ্ছে প্যাথিক লরেন্স, 3 হচ্ছে আলেকজান্ডার। তাহলে ক্যাবিনেট মিশন পরিকল্পনা এই ক্ষেত্রে 3 জন সদস্য ভারতবর্ষে আসেন, তারা হচ্ছেন ক্রিপস, লরেন্স এবং আলেকজান্ডার। এই 3 জন ব্রিটিশ ক্যাবিনেট মেম্বার তারা ভারতবর্ষে আসে মুসলিম লীগ এবং কংগ্রেস এবং অন্যান্য যে রাজনৈতিক দলের নেতা ছিল তাদের সাথে কথা বলার জন্য, এবং কথা বলে তাদেরকে স্বাধীনতা প্রদান করা হবে এই জন্য। তো এই ক্রিপস মিশনের কতগুলো বা এই ক্যাবিনেট মিশনের কতগুলো প্রস্তাব ছিল, এখন আমরা সেই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করব। কি কি প্রস্তাব ছিল এই পরিকল্পনায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভারত স্বাধীনতা আইন 1947 এর পটভূমি। তো ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পেছনে যে ঘটনাগুলো আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে একটি ছিল ক্রিপস মিশন। এখন আমরা 2 নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা। এর সদস্য ছিলেন 3 জন। তারা একজন হচ্ছে ক্রিপস, একজন হচ্ছে লরেন্স আর একজন হচ্ছে আলেকজান্ডার। এদের নামগুলো মুখস্থ রাখতে হবে। তো এই ক্যাবিনেট মিশনে যে এই ক্রিপস মিশনে যে সকল প্রস্তাবগুলো দেওয়া হয় তার মধ্যে 1 নম্বর হচ্ছে ভারত ইউনিয়ন প্রতিষ্ঠা। ভারত ইউনিয়ন প্রতিষ্ঠা। আগে বলা হয়েছিল ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে, এখন বলা হচ্ছে একটি ভারত ইউনিয়ন প্রতিষ্ঠা করা হবে। অর্থাৎ এখন আর ডোমিনিয়ন না, এখন সম্পূর্ণ স্বাধীন একটা ভারতকে একটা অখণ্ড ভারত হিসাবে একটা স্বাধীনতা দেওয়া হবে। ঠিক আছে। তারপর হচ্ছে 2 নম্বর, এখানে 3টি গ্রুপে বিভক্ত করা হয়। এই 3টি গ্রুপ হচ্ছে এখানে 3টি গ্রুপে বিভক্ত করা হয়। পুরো ভারতবর্ষের মোট প্রদেশ ছিল 11টা। এই 11টা প্রদেশকে তারা 3 ভাগে ভাগ করে। একটা ভাগে ভাগ করে ক ভাগে থাকে হিন্দু, খ হচ্ছে মুসলিম এবং গ হচ্ছে বাংলা ও আসাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো ভারতের ক্যাবিনেট মিশন এসে তারা একটা পরিকল্পনা করে যে ভারতকে তারা স্বাধীন ভারত, অখণ্ড ভারত হিসাবে স্বাধীনতা দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে তারা ভারতকে পুরো এই 11টা প্রদেশ সম্বলিত যে ভারত সেটাকে 3টা গ্রুপে ভাগ করে।
যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ যে সকল প্রদেশগুলো আছে সেগুলো নিয়ে হবে ক গ্রুপ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে সকল প্রদেশগুলো আছে সেগুলো নিয়ে হবে খ গ্রুপ, এবং বাংলা ও আসাম নিয়ে হবে আরেকটি গ্রুপ, সেটা হচ্ছে গ গ্রুপ। এখন এই তিনটা গ্রুপের যত সদস্য তাদের নিয়ে গঠিত হবে একটি সংবিধান পরিষদ। 3 নাম্বার হচ্ছে সংবিধান গণপরিষদ। এখন ভারতকে যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে স্বভাবতই ভারতের জন্য একটি সংবিধান প্রয়োজন। এখন এই তিনটা গ্রুপের যত আইনসভার সদস্য আছে তাদের মাধ্যমে ভোটের মাধ্যমে একটি গণপরিষদ গঠন করা হবে। সেই গণপরিষদের কাজ হবে একটি সংবিধান রচনা করা। এরপরে 4 নাম্বার হচ্ছে প্রদেশগুলো 10 বছর পর স্বাধীন হতে পারবে। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে সংবিধান রচিত হয়ে যাওয়ার পরে প্রদেশগুলো 10 বছর পর স্বাধীন হয়ে যেতে পারবে, এবং এই ক্ষেত্রে স্বাধীন যদি হয়ে যায় তাহলে তো এই গ্রুপগুলো যেটা হলো যে হিন্দু তাহলে ইন্ডিয়া হবে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে হবে পাকিস্তান, বাংলা ও আসাম নিয়ে হবে বাংলা, তিনটা গ্রুপ স্বাধীন হয়ে যাবে। খুব চমৎকার একটা প্রস্তাব ছিল এই ক্যাবিনেট মিশনে। তো এই ক্যাবিনেট মিশনের আরেকটা প্রস্তাব ছিল, সেটা হচ্ছে যতদিন না সংবিধান রচিত হবে ততদিনের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এটা 5 নাম্বার, এখানে লেখার জায়গা নাই তাই আমি লিখতে পারছি না, তোমরা লিখে নিতে পারো 5 নাম্বার পয়েন্ট। সেটা হচ্ছে যতদিন পর্যন্ত এই ভারত ইউনিয়নে একটি সংবিধান রচিত না হবে, সংবিধান প্রণীত না হবে, ততদিন পর্যন্ত ভারতের শাসন পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়েই একটা বিরোধ সৃষ্টি হয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে, যার কারণে এই ক্যাবিনেট মিশন পরিকল্পনাটাও 1946 সালে ব্যর্থ হয়। তো আমাদের এখনকার আলোচনা হচ্ছে যে ক্যাবিনেট মিশন পরিকল্পনা এটা ব্যর্থ হয় কেন। তো তার আগে আমরা আরেকবার রিভিশন দিয়ে দিই, সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা এটা 1946 সালে হয়। এর সদস্য সংখ্যা ছিলেন 3 জন, একজন হচ্ছেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, একজন হচ্ছেন স্যার প্যাট্রিক লরেন্স, এবং আরেকজন ছিলেন এভি আলেকজান্ডার। এই 3 জন ভারতবর্ষে আসেন ভারতবর্ষের যে শাসনতান্ত্রিক সমস্যা তার সমাধান করার জন্য, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যে মানুষের মন মানসিকতার পরিবর্তন, উপনিবেশ আর থাকবে না, শোষণ শাসন এগুলো থাকবে না, এই কারণে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে চলে যেতে আগ্রহী হয়, এবং সেই প্রেক্ষিতে তারা ভারতবর্ষে এই ক্যাবিনেট মিশনকে প্রেরণ করে যাতে তারা ভারতবর্ষের রাজনীতি যে নেতা আছেন, ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলো আছেন তাদের সাথে কথা বলে একটি সমাধান তৈরি করে। তো তারা একটা সমাধান হিসেবে কতগুলো প্রস্তাব তুলে ধরে। এই প্রস্তাবগুলো হচ্ছে, এক, ভারত ইউনিয়ন প্রতিষ্ঠা করা হবে, অর্থাৎ ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। 2 নাম্বার হচ্ছে এই ভারতের 3টা গ্রুপে ভাগ করা হবে। একটা হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে হিন্দু অঞ্চল, একটি হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে মুসলিম অঞ্চল, এবং আরেকটা হচ্ছে বাংলা এবং আসাম বাংলা ভাষাভাষী মানুষদেরকে নিয়ে। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই 3টি গ্রুপে যতগুলো আইনসভার সদস্য আছেন তাদের সবাইকে সম্মিলিতভাবে তারা নির্বাচন করবে একটি গণপরিষদ, কেন্দ্রীয় গণপরিষদ বা কেন্দ্রীয় সরকার। সেই কেন্দ্রীয় সরকারের কাজ হবে একটি সংবিধান তৈরি করা। যতদিন সংবিধান তৈরি হবে না ততদিন প্রদেশগুলো শাসন করার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। ঠিক আছে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রদেশগুলো 10 বছর পর স্বাধীন হতে পারবে, অর্থাৎ যদি এই গ্রুপে বিভক্ত হলো, সবাই একসাথে থাকলো, একটি সংবিধান রচিত হলো, সংবিধান রচিত হওয়ার পরে এখন যদি প্রদেশগুলো চায় তাহলে 10 বছর পরে গ্রুপ থেকে আলাদা হয়ে চলে আসতে পারবে, ভারত থেকে আলাদা চলে আসতে পারবে, এবং তারা স্বাধীন হয়ে যেতে পারবে। তো এরকম প্রস্তাবের মধ্যে কিন্তু বাংলা এবং আসাম নিয়ে একটি স্বাধীন বাংলাদেশ গঠনের একটি সম্ভাবনা 1946 সালে ছিল, কিন্তু এই পরিকল্পনাও ব্যর্থ হয়। তো ব্যর্থ হওয়ার কারণটা কি, এত সুন্দর পরিকল্পনা, সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব।
আহ, আচ্ছা যাক, এখন আলোচনা করব যে ক্যাবিনেট মিশন পরিকল্পনা এটা কেন ব্যর্থ হয়। 1 নাম্বার ব্যর্থ হয় যে অন্তর্বর্তীকালীন সরকার এটা নিয়ে একটি বিরোধ। তাহলে প্রথম হচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিরোধিতা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট।